ধরেন ৩ জনের পরিবার আপনার। এই তো মাসখানেক আগেও ৩০০ টাকায় কাঁচা সবজির বাজার নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন। এখন সমপরিমাণ পণ্য কিনতে কমপক্ষে ৬০০ টাকা খসাতে হচ্ছে পকেট থেকে। প্রায় কোনো সবজি ৮০ টাকার নিচে মিলছে না। নাগালে শুধু পেঁপে, আলু আর পাঙাশ মাছ। ফলে পকেটের হাত ক্রমশ উঠছে মাথায়, কপালে চিন্তার ভাঁজ। সমাধানের আশা করাই এখন দুরাশা মাত্র। বাজার চড়া, তাই ক্রেতার উপস্থিতি খানিকটা কম। মৌসুমী সবজি পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজিতে, আর অসময়ের সবজির দাম আকাশ ছোঁয়া। অন্যান্য সপ্তাহ তুলনা কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বাড়ছে। যেমন আপনার হলো পটল গত সপ্তাহে ছিল ৫০ টাকা, এখন ৮০ টাকা বিক্রি করতেছি, কেজিতে ৩০ টাকা বাড়তি। ভেন্ডি ছিল ৬০ টাকা, এখন ভেন্ডি ১০০ টাকা কেজি, ৪০ টাকা বাড়তি। দুন্দুল ছিল ৬০ টাকা, এখন দুন্দুল ১০০ টাকা কেজি। আনসিজন জিনিস এগুলো আর দাম বেশি। সিম ৩০০ টাকা কেজি, টমেটো ১৬০ টাকা কেজি, তারপরে আপনার চায়না গাজরগুলা আপনার আসলে ১৪০ টাকা কেজি। বাজারে কেবল সবজির দামই চড়া নয়, অসহনীয় দাম বৃদ্ধির তালিকায় মসুর ডাল, পেঁয়াজ, রসুন, আদাও। ৩ থেকে ৪ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা, মসুরের ডাল কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। উপর লেভেল লোকেরা যদি তদারকি করে বা বিভিন্ন জায়গাটা যদি ফোর্স নেওয়া যদি খোঁজ খবর নেয়, এমন থাকবে না। আমার মনে হয় কেবল এমন বোঝা যাচ্ছে মজুত করে রাখতেছে, এজন্য বেশি দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ডিম, ডজনে দাম বেড়েছে ১০ টাকা। কেন দাম বাড়ছে এটা তো আর আমি বলতে পারি না, আমি খুচরা ব্যবসায়ী। যারা বড় বড় পাইকাররা আছে মূলত ওরা বলতে পারবো যে কেন ডিমের দামটা বাড়তেছে। মাছের দাম কেবল কম পাঙ্গাসেরই, সব ধরনের মাছই কেজিতে ৪০০ টাকার উপরে। মাছের বাজার চড়া, কে মাছই তো পাওয়া যাচ্ছে না। বর্ষাকালে তো মাছ কম পাওয়া যাবে। মুরগির দামও বাড়ছে, মাছের দাম কিছুটা বাড়ছে, সবজির দামটা বেশি বাড়ছে। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে ব্রয়লার মুরগিও। কম তো আপনার ৬০ টাকা ছিল, ৬০-৬৫ এরকমই ছিল, এটা হয়ে গেছে হয়তো মালের ক্রাইসিস সাইজের, এই জন্য। নিত্যপণ্যের এমন হঠাৎ চড়া দামে বিপাকে পড়েছেন ক্রেতা। চাপ তো পড়বে, গরিব মানুষ না খেয়ে মরবে, সরকার পয়সা থাকুক। ব্যক্তির আয়ের উপরে তো তার ব্যয়টা নির্ভর করে। দেখা যায় হঠাৎ করে দাম বেড়ে গেলে সেটা আয়ের সঙ্গে সামঞ্জস্য হইতে অনেক কষ্ট হয়ে যায়। বাজার নিয়ে তো যার খাওয়ান দরকার খাইবো, আর যার না খাওয়ান দরকার খাইবো না, এই হলো অবস্থা, আর কিছু নাই। ক্রেতা বলছেন দাম সামাল দিতে পাতে খাবার কমাতে হচ্ছে মানুষকে। হঠাৎ করে নিত্যপণ্যের বাজার অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। এই দাম বৃদ্ধির পেছনে কারণ কি, এর অবশ্য যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না বিক্রেতারা। ক্রেতারা বলছেন বাজারে সরকারের সঠিক মনিটরিং দরকার। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের ভুল আমদানি নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে 2025-26 অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি আশানুরূপ কমেনি। চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক একীভূতকরণের বিষয়ে বলেন, দুর্বল ব্যাংকের একীভূতকরণ একটি চলমান প্রক্রিয়া, তা এখনও চূড়ান্ত হয়নি। এগ্রিকালচার সেক্টর ক্রেডিট এক্সপেনশন ইজ এ ভাইটাল এরিয়া। প্রাইসেস স্টেবিলিটির জন্য আমাদেরকে এগ্রিকালচার ক্রেডিট সাপোর্ট দিতেই হবে, আর একটু বাড়াতে হবে। তাদের শেয়ার, ন্যায্য শেয়ারটা তারা পাচ্ছে না কৃষকরা। আমরা মুখে কথা বলি, কিন্তু কার্যত এটা দৃশ্যমান। সরকার 4% দিতে পারে, যত ইচ্ছা দিক, কোনো আপত্তি নাই আমার, কিন্তু সেটা দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না। বাজারের যে দৃশ্য আপনি দেখছেন, আমরাও দেখছি, তাতে সরবরাহের তো সংকট মনে হয় না, দেখে তো মনে হয় না কোনো জিনিস নাই, অভাব অল্প কয়েকটা পড়ে আছে, তা তো না। তো অর্থনীতির ভাষাও তো সেখানে মেলে না। চাহিদা বেড়ে গেলে, সরবরাহ কম থাকলে দাম বাড়বে। তাহলে বাড়লো কেন, বাড়ছে কেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই বাড়ছে কেন, এটার উত্তর তো আমরা দিতে পারবো না। কারণ হলো যে এটা ব্যবসায়ীদের কারসাজির কথা আমরা বারবার বলছি। এই সময়টা তো সেরকম বিষয়গুলো আবারও আমরা বলছি। যে সমস্ত সবজির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছিলাম মধ্যস্বত্বভোগীদের কারসাজি অথবা কমিশনের যে আড়তদারদের কারসাজি, এগুলো কিন্তু এখনো বন্ধ হয় না। আমরা দীর্ঘদিন এই কথাগুলি বলেছি, এবং সেটার যে র্যাপিড পরিবর্তন হয়েছে তা কিন্তু না। আসলে দৃশ্যপট কিন্তু একইভাবে হয়তো দৃশ্যপটে যারা আগে ছিলেন তার থেকে নতুনরা
এখানে এসে তার প্লেসটা দখল করে নিয়ে গেছে, এটাই। কিন্তু মানে অ্যাক্টিভিটি যদি আপনি বলেন তাহলে কিন্তু আগে যেভাবে এই সংকটগুলো তৈরি করা হতো এখনো একই দ্বারা কিন্তু সংকটগুলো তৈরি হচ্ছে। তো এখানে যেটা মানে প্রবলেমটি যেটা হচ্ছে, আমরা যেরকম আগে বলতাম যে সরকারের তদারকি জোরদার করা দরকার, আমরা এখনো বলছি আসলে সরকারের তদারকি অনেক জায়গাতে দুর্বল। এই দুর্বলতার সুযোগে আমাদের যারা মানে এইগুলোর সাথে যারা জড়িত কারসাজি করতে চায় তারা কিন্তু কৃত্রিমভাবে সংকটগুলো তৈরি করে। যেমন ধরেন আপনার প্রতিবেদন আপনারা বলছেন পেঁয়াজের দাম মানে হঠাৎ করে 20 টাকা বেড়ে গেছে, 20 টাকা 25 টাকা বেড়ে গেছে। তো এখানে দেখা গেল কৃষকদের হাতে যখন পেঁয়াজের মানে মজুদটা শেষ হয়ে গেছে তারপরের থেকে কিন্তু মানে সঙ্গে সঙ্গেই কিন্তু দামটা বাড়া শুরু করলো। তো এই যে ধরেন কৃষকের হাত থেকে চলে যাওয়ার সাথে সাথে দামটা বাড়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতি তো আসলে মানে এখানে আসলে ইন্টারভেনশনটা দরকার। ধরেন চালের দাম দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী। আজকে আপনার প্রতিবেদন আপনারা দেখিয়েছেন অনেকগুলি ক্রেতা বললো তাদের নাবিশ্বাসের কথা, অনেকেই কেনা কমিয়ে দিয়ে এই প্রবলেমটি মেকআপ করার চেষ্টা করছে। কিন্তু আসলে সেটা কতটুকু সম্ভব সেটাও কিন্তু মানে মানে সবভাবে যে সম্ভব তা কিন্তু নয়। অনেক আইটেম যেগুলো নিত্যপণ্য খাদ্যপণ্য যেগুলি আছে এগুলো অনেক জায়গাতে মানে কমিয়েও কিন্তু মিট আপ করা সম্ভব হয় না। ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ অথবা মসুর ডালের কথা যেগুলো আমরা বলছি সেগুলো মানে এমন কতগুলি পণ্য যেগুলি আসলে মানে কেনা কমিয়ে দিয়েও সংকটটা মোকাবেলা করা সম্ভব না। তো সেই কারণে এই সংকট গুলাকে তারা আসলে আমাদের ব্যবসায়ীরা নিত্য নতুন কৌশলে তাদের মতো করে এগুলো নিয়ে থাকেন। তো এখানে সরকারের ইন্টারভেনশন বলতে আমরা যেটা বলছি আসলে সরকারের যেটা দেখা দরকার যে এই যে হঠাৎ করে মানে কোনো কারণ ছাড়া 20 টাকা পেঁয়াজের দাম বেড়ে গেল, অথবা চালের দাম দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তো এই সংকটগুলোর ক্ষেত্রে সরকার কি করবে? যেমন ধরেন একটা বিষয় হতে পারে যে হঠাৎ করে পেঁয়াজের দাম কেন বেড়ে গেল, অথবা চাল কেন এরকম ঘটনাগুলো ঘটতেছে। তো এটা যদি কেউ খতিয়ে না দেখে তাহলে কিন্তু ব্যবসায়ীরা তাদের মতো করে আমাদের সামনে এজেন্ডা সেট করবে যে এখন এখন বৃষ্টি বাদল, অথবা এখন মানে সাপ্লাই কম, এরকম কথাগুলি বলবে। যদিও এগুলোর কোনোটা সত্যতা পাওয়া যাবে না, কারণ আপনি প্রতিটা আইটেমের কিন্তু যথেষ্ট সরবরাহ কিন্তু বাজারে আছে। তো বাজারে যদি সরবরাহ থাকে তাহলে দাম তো বাড়ার কথা না। আপনি ব্রয়লার মুরগির দাম বেড়ে গেল অথবা ডিমের দাম বেড়ে গেল, মানে সাপ্লাই তো কম নাই। তো সেই জন্য আমরা যেটা মানে বলছি এখানে আসলে সরকারকে দেখা উচিত। যেমন ধরুন সরকার একটা উদ্যোগ নিয়েছে কয়েকদিন আগে, ট্রাক সেলে মানে টিসিবির কার্যক্রমটা শুরু করেছেন। এটা যদি আপনি আরো 1 মাস আগে শুরু করতেন তাহলে চাল নিয়ে যারা সংকটে ছিলেন মানে সীমিত আয়ের মানুষ তাদের জন্য একটা সুবিধা হতো। এই বিষয়গুলির ক্ষেত্রে আমরা বলছি যে সরকারের উদ্যোগ একটু মানে ইন টাইম হওয়া দরকার, অথবা সরকার যে সময় যেটা করা দরকার সেটা সেটা দেখা দরকার। আপনি ধরেন ফ্রুটস এর বাজার মানে ফলের মানে ফ্রুটস এর বাজার যেগুলো আমাদের আমদানিকৃত ফ্রুটস যেগুলি আছে এগুলি কয়েকদিন আগে আমরা আলাপ করে দেখলাম যে একটা মালটা কিনতে 100 টাকা লাগতেছে। তো এই যে মালটা কিন্তু এখন আর আপনি সাধারণ মানুষের খাওয়ার উপযোগী আর নাই এখন। তো সেই জায়গাতে হচ্ছেটা কি এখন এটা উচ্চ মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য এগুলো এখন হয়ে যাচ্ছে, এবং আমরা রুগীদের পথ্য হিসেবে এটা ব্যবহার করতেছি। তো এখন যারা আমদানিকারক দেখলাম যে আমদানিকারক হলো হাতে গোনা কয়েকজন, এবং তারা বলতেছে আমাদেরকে অনেক বেশি ডিউটি দিতে হচ্ছে। ভাইরাস আমরা যখন কাস্টমসে যোগাযোগ করে দেখলাম যে আসলে তারা যে ডিউটি বেশির কথা বলতেছে এটা সত্যতা নেই। তাহলে এখন সরকারের কোন কর্তৃপক্ষ এই বিষয়টা মানে খোঁজ খবর নিবে? তো এখন আপনি যদি কিছুই না করে বলেন যে না এটা স্বাভাবিক হয়ে যাবে, তো স্বাভাবিক তো একটা সময় হবে যখন তাদের ব্যবসায়ীরা যখন যারা অতি মুনাফা করার চেষ্টা করছেন তারা একটা সময় যখন তাদের পেট ভরবে তখন হয়তো তারা এইটা ছেড়ে অন্যটা ধরবে, তখন হয়তো এইটার দাম কিছুটা কমবে। জি এস এম নাজির হোসেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাবে বিএনপি। বাকি কোন কোন দলের সাথে জোট হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে গুলশানে ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আরও জানিয়েছেন জামায়াতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সম্ভাবনা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, সেটা আমরা আগেও বলেছি। তবে অন্যান্য রাজনৈতিক দল কারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে ইলেকশন করবে না করবে সেই জন্য আরও সময় আছে, সেটা অপেক্ষা করতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে আর আরেকটি গণতন্ত্র বিরোধী শক্তি।
এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগও করেন তারা। তাদের দাবি, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধুমাত্র প্রধান উপদেষ্টার সদিচ্ছাই যথেষ্ট নয়, দরকার অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতাও। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মঙ্গলবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে উপযুক্ত পরিবেশ তৈরি করার তাগিদ দেন। এমন উৎসবমুখর পরিবেশে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভোট হতে হবে, যেখানে জনগণ যার ভোট তাকে ইচ্ছা তাকে দিবে, নিঃসঙ্গ চিত্তে দিবে, নির্ভয়ে দিতে পারে, এরকম একটি পরিবেশ হবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে খুঁজে নিবে। একই স্থানে আরেক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা সদিচ্ছাই যথেষ্ট নয়, দরকার অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতা। ডক্টর ইউনূসের শত আন্তরিকতা আছে বিশ্বাস করি। নির্বাচন কমিশনও কাজ করছে। রাজনৈতিক দলগুলি সঠিকভাবে যদি সহযোগিতা না করে, নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে, তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। এদিকে আরাফাত রহমান কুকুর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আরাফাত রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির 3 সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তোলাই হবে তরুণ এবং যুব সমাজের অন্যতম প্রধান লক্ষ্য। নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তুলে আজ এবং আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব এবং নেতৃত্ব তরুণ সমাজকে গ্রহণ করতে হবে। তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে অবশ্য উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, যেটি সামনের দিনে অবশ্যই করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন মেয়াদে জনগণের রায় একাধিকবার কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সে সময় দেশের উন্নয়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল এবং বাস্তবায়নও করেছিল। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুব শক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি এর প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে, যা আমাদের এখানে তরুণ আলোচক বৃন্দের কথা থেকে বেরিয়ে এসছে। তরুণ যুব শক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে, নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে, তৈরি করছে। এর মধ্যে তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে যুবশক্তির প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে, শেখাতে হবে। তরুণ যুবকদের প্রযুক্তি নির্ভর হওয়ার জন্য রাষ্ট্রীয় কিংবা সরকারি উদ্যোগের সুযোগ সুবিধা অবশ্যই আমাদের পক্ষে যতটুকু সম্ভব হবে সেটি নিশ্চিত করার ব্যবস্থা উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি দেশের কিশোর তরুণ এবং যুব প্রজন্মকে বলতে চাই, প্রযুক্তি নির্ভর বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ে নানামুখী পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার
দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির উদ্যোগে আমরা এরই ভিতরে বিশেষজ্ঞ টিম কাজ করছে। আমাদের স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামে প্রযুক্তি বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্তির জন্য আমাদের টিমগুলো কাজ করছে, প্রয়োজনীয় প্ল্যানিং তারা তৈরি করছে। তারুণ্য এবং যুবশক্তি যারা শিক্ষা কারিকুলামের বাইরে রয়েছেন তাদের প্রযুক্তি নির্ভর কর্মদক্ষতা বাড়ানোর জন্য আমাদের আলাদা কিছু প্ল্যানিং বা প্রোগ্রাম আমরা নিয়েছি, আমরা পরিকল্পনাগুলো করছি। যুবশক্তি যাতে প্রশিক্ষিত হয়, আনস্কিল লেবার যাতে স্কিল হতে পারে এবং দেশে বিদেশে দক্ষ জনশক্তি হিসাবে কাজ করতে পারে, সে লক্ষ্যেও কিন্তু আমরা বিদেশি ভাষা শিক্ষা সহ বিভিন্ন রকমের প্রশিক্ষণ কোর্সের পরিকল্পনা আমাদের টিমগুলো তৈরি করছে। এটারই একটা অংশ হিসাবে যুব উন্নয়ন অধিদপ্তরকে আরও বেশি গতিশীল এবং কার্যকরী করে তোলার একটা সুযোগও রয়েছে। সারা দেশে ভোকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে এগুলোর মাধ্যমে প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদানেরও আমাদের সুযোগ রয়েছে। আগ্রহী যারা যুবক রয়েছে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কিভাবে এক্সপার্ট হিসেবে স্কিলড হিসেবে গড়ে তোলা যায়, বিএনপি সেই পরিকল্পনাগুলো তৈরি করছে। নতুন নতুন কর্মক্ষেত্র কি আছে সেগুলোকে চিহ্নিত করার জন্য আরেকটি টিম আমাদের কাজ করছে। অনেকগুলো বিভিন্ন সেক্টরে অনেকগুলো টিম আমরা তৈরি করেছি এবং এই টিমগুলো যে শুধুমাত্র যে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে তৈরি করা, নট দ্যাট। এখানে বাইরের বহু মানুষ এক্সপার্ট যারা যেই লাইনের এক্সপার্ট, যেই বিষয়ের এক্সপার্ট, তাদেরকেও আমরা এখানে ইনক্লুড করেছি। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, সেভাবেই চলছে সবকিছু। পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। বৈঠকের পর প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয় দুদেশের মধ্যে। মঙ্গলবার সকালে পুত্রাজায়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেওয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক। এছাড়া দুই দেশের মধ্যে ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় হয়েছে। পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। জানান, মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গারা আমাদের জন্য এখন বড় সংকট, যদিও মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তবে নিরাপদ প্রত্যাবাসনের অধিকার আছে তাদের। তাই এ সংকট সমাধানে এশিয়ান দেশগুলোর কাছে সহযোগিতা চাই আমরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। নির্বাচনের জন্য এখন আমরা প্রস্তুত। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার ঠিক করতে নির্বাচনের আয়োজন করব। আশা করি এর মাধ্যমে দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব। এজন্য আমাদের সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার অংশ নেবেন একটি ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক। প্রকাশ্যে নির্বিচার লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। যে ছবিটি পেছনে দেখছেন সেটি এখন আর এই অবস্থায় নেই। দৃশ্যটি হচ্ছে এখন এই অবস্থায় ভোলাগঞ্জ পাথরকুয়ারি। লুটপাটের মহোৎসব চলছে। জনপ্রিয় পর্যটন স্পটটি এ নিয়ে স্থানীয় এবং পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। যদিও প্রশাসনের দায়সারা দাবি, লুটপাট বন্ধে তৎপরতা অব্যাহত আছে। যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর, ছোট মাঝারি বড় নানা আকারের পাথর, বেশিরভাগই সাদা পাথর। সে পাথর প্লাবিত করে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ পানির স্রোতধারা। সীমান্তের ওপারে পাহাড় থেকে কলকল শব্দে এঁকে বেঁকে এপারের ধলাই নদে মিশেছে এই জলধারা।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। দৃষ্টিনন্দন সৌন্দর্যে মনপ্রাণ জুড়াতে প্রতি বছর এখানে আসেন লাখো পর্যটক। বছরখানেক আগেও যেখানে ছিল জল আর সাদা পাথরের অপরূপ মিতালি, সেখানে এখন ন্যাড়া প্রান্তর। গত কয়েকদিনের লুটপাটে প্রায় পাথরহীন কোম্পানিগঞ্জের এই পর্যটন এলাকা। লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত সংরক্ষিত রেলওয়ে বাংকার ও এর আশেপাশের স্থাপনা। দিনে দুপুরে নাকের ডগায় পাথর লুটপাট চললেও প্রশাসনের নিষ্ক্রিয়তা চরমভাবে প্রশ্নবিদ্ধ। শত শত নৌকা আইসা পাথর নিয়ে গেছে, মাঝে মধ্যে বিডিআর আইছে, সীমান্ত এলাকার বিজিবি আইছে, দাওয়ানি দিছে, দেওয়ার বাদে চলে গেছে, আবার বিজিবি ক্যাম্পে গেছে, আবার নৌকা দিয়ে বরিয়ে নিয়ে গেছে। আগে অনেক সুন্দর স্পট ছিল, অনেক মানুষ আসতো, এখন পাথর নেওয়ার পর থেকে এখন মানুষ আসে নাই, কারণ এখন যারা মানুষ আসে তারা একবার দেখে গেলে পরে আর আসবে না। এমন পরিস্থিতির প্রভাব পড়েছে পর্যটনে। আমাদের আগে যারা ঘুরে গেছে তারাও বলছে, অনেক প্রশংসা করছে, ওই জন্য আমরা আসছি, কিন্তু আগের কোনো সৌন্দর্য এখন নাই। এলাকাবাসী প্রভাব ছাড়া এইগুলি হয়েছে না, কারণ এই পুরো সৌন্দর্যটি নষ্ট হয়ে গেছে। যে সাদা পাথর যে সৌন্দর্য আছিল, এখন আর সৌন্দর্য একেবারেই নাই। পাথর লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 31টি মামলায় অন্তত 80 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু আমরা নিচ্ছি। আমরা নিজেরা যাচ্ছি, ম্যাজিস্ট্রেট থাকতেছে, তারপরে বিজিপি থাকতেছে, সবাইকে নিয়ে আমরা টাস্কফোর্স মোবাইল অভিযান পরিচালনা করছি। লুটপাট বন্ধে স্থায়ী সমাধানের কথা জানালেন জেলা প্রশাসক। পাথর বলেন, বালি বলেন, প্রাকৃতিক পরিবেশটাও একটা মূল্যবান সম্পদ। প্রিজার্ভ করার জন্য আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। এটা বিভিন্ন আমাদের পর্যায়ে যেটা নিষ্পত্তিযোগ্য আমরা আমাদের মতো করার চেষ্টা করছি, যেটা উপরের সিদ্ধান্তের প্রয়োজন সেখানে পাঠানোর চেষ্টা করতেছি। তবে ওই সব ক্ষেত্রে একই জিনিস, যে একটু সময় দিতেও একটু সময় লাগবে, তবে আমরা এটা একটা পজিটিভ অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। এভাবে চলতে থাকলে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট একসময় বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তো গেল কয়েকদিন এখান থেকে প্রকাশ্যে শত শত কোটি টাকার পাথর লুট হয়েছে এবং যারা লুটপাট করেছেন তারা আসলে বলা যায় একরকম দিব্যি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে। যদিও প্রশাসন গতকাল এখানে একটি অভিযান চালায়, কিন্তু ততক্ষণে সব শেষ। স্থানীয়রা অভিযোগ করছেন, এ ধরনের লুটপাট চলতে থাকলে একটা সময় হয়তো সিলেটের মানচিত্র থেকে সাদা পাথর পর্যটন স্পটের অস্তিত্বই হারিয়ে যাবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সাদা পাথর, সিলেট। ভোলাগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, প্রতিবেদনটা দেখলাম, এই দৃশ্যটা কি গত এক বছরের, মানে মোটামুটি যা লুটপাটটা বেশি হয়েছে? জুয়েল, আসলে বাস্তব চিত্র এমনই বলছে। অর্থাৎ আমরা সাম্প্রতিক পরিসংখ্যানে দেখেছি গেল এক বছরে কেবলমাত্র এই সাদা পাথর না, সিলেটের যে সকল প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা রয়েছে, অর্থাৎ যেগুলোতে পাথর কোয়ারি রয়েছে, প্রত্যেকটি জায়গাতে লুটপাট চালানো হয়েছে। তবে সবচেয়ে যে বিষয়টা আলোচিত হয়েছে, গেল কয়েকদিন আগের টানা বৃষ্টিপাতের 2-3 দিন সময়, শুক্র থেকে শুরু করে শনি, রবি, সোমবার পর্যন্ত কিন্তু ব্যাপক লুটপাট হয়েছে। তো প্রশাসন কিন্তু একটি অভিযান চালিয়েছে, গতকাল আমরা দেখেছি। তো স্থানীয়দের বক্তব্য যেটি, এবং বিশেষ করে বেলা পরিবেশ আইনবিদ সমিতি এবং স্থানীয় যারা পরিবেশ কর্মী রয়েছে, প্রত্যেকেই একটি বিষয় বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী কোনো মাস্টার প্ল্যান নেওয়া হচ্ছে না, কিংবা এই ধরনের লুটপাট বন্ধে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে, টাস্কফোর্সের অভিযান কিংবা সেক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ দরকার। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, নীতি নির্ধারী পর্যায় থেকে গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখা দরকার, এই জন্য যে সিলেটের মানচিত্র থেকে আজকে ভোলাগঞ্জ সাদা পাথরের যে পরিস্থিতি, হয়তো জাফলং বা এরকম যে সকল স্পট রয়েছে, সে সকল স্পটের পরিস্থিতি এরকম খুব শিগগিরই হতে যাচ্ছে, এটা আশঙ্কা করছে সংশ্লিষ্ট সকলে। তো এমন অবস্থায় প্রশাসন বলছে তারা কিন্তু নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে পরিবেশ কর্মী যারা রয়েছেন কিংবা বিশ্লেষক যারা রয়েছেন, তারা বলছেন প্রশাসনের সক্ষমতার বিষয়টি আজ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অর্থাৎ যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকা দরকার, কিংবা যে সময়টা কভারেজ করা দরকার, অর্থাৎ দিন ছাপিয়ে দেখছি রাতের বেলা হচ্ছে, কিংবা সম্প্রতি যে বিষয়টি আমরা দেখছি, রাতের বেলাতে হচ্ছে তো হচ্ছে, দিনের বেলাও প্রকাশ্যে হচ্ছে, এবং সেটি প্রশাসনের দল কিংবা টাস্কফোর্স কভার করতে পারছে না।
যে কারণে আসলে এই লুটপাটটুকু হয়েছে, যে ক্ষতিটুকু হয়েছে সকলেই বলছেন, অর্থাৎ পর্যটক যারা রয়েছেন কিংবা পরিবেশ কর্মী কিংবা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা, সকলেই বলছেন এই পরিস্থিতির আসলে যে কোনোভাবে অবসান দরকার। প্রকৃতি রক্ষা করা দরকার, প্রাণ রক্ষা করা দরকার, প্রাণ বৈচিত্র্য রক্ষা করা দরকার এবং সিলেটের পর্যটন রক্ষা করা দরকার। এই দাবি কিন্তু সিলেট। প্রত্যুষ তালুকদার, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।